আসসালামু আলাইকুম। আলোচনা করছি পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন। আর আজকের এই লেসনটা স্পেশালি ডিজাইনড ফর স্টুডেন্টস উইশিং টু স্টাডি ইন ক্যাডেট কলেজ। যে কোনো শিক্ষার্থী যারা আমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে জানতে চাই, আইডেন্টিফাই করার অভিজ্ঞতা অর্জন করতে চাই, তাদের জন্য, বিশেষ করে যারা ক্যাডেট কলেজে ভর্তির প্রস্তুতি নিচ্ছে সপ্তম শ্রেণীতে, তাদের জন্য বিশেষভাবে এটি পরিকল্পিত। তো একটা জিনিস বলে রাখি যে যদিও সিলেবাসে যেগুলো টপিকস বা আইটেমস রয়েছে, আমাদের এর বাহিরেও অনেক বিষয়গুলো অধ্যয়ন করতে হবে, জানতে হবে, শিখতে হবে। কারণ হয়তো যে এই নির্দিষ্ট যে গ্রামাটিক্যাল আইটেমসগুলো রয়েছে এর মধ্যেই যে প্রশ্নগুলো থাকবে এর বাহিরেও থাকতে পারে। ওকে, বেশ কিছু আইটেমস এর মধ্যেও ইনক্লুডেড হতে পারে পরীক্ষায়। তো সুতরাং মোটামুটিভাবে আমাদের গ্রামাটিক্যাল আইটেমস যা যা আছে তা সবগুলোই আমাদের আয়ত্তে আনতে হবে। ওকে, তো আজকে এখন আলোচনা করছি পার্টস অফ স্পিচ চিহ্নিতকরণ বিষয়ে। তো বলে রাখি যে পার্টস অফ স্পিচ ক্যান অনলি বি আইডেন্টিফাইড থ্রু দেয়ার পজিশনস ইন সেন্টেন্সেস। আসলে পার্টস অফ স্পিচ কিন্তু প্রকৃতপক্ষে চিহ্নিত করা হয় বাক্যের ভেতরে অবস্থান দেখে। কোনো একটি ওয়ার্ডকে আমরা হয়তো বলতে পারি যে এই পার্টস অফ স্পিচ, তো সেটি কিন্তু আসলে 100% ঠিক নয়। ওকে, কারণ পার্টস অফ স্পিচ বলতে অবশ্যই সেই স্পিচ বা সেন্টেন্সের অংশ হতে হয়, তখনই আমরা একটি ওয়ার্ড কোন পার্টস অফ স্পিচ সঠিকভাবে নির্ণয় করতে পারি, যদি বাক্যে অবস্থান থাকে। ওকে, কারণ যা আমরা নাউন হিসেবে জানি তাই কিন্তু অ্যাডজেক্টিভ হতে পারে, তা কিন্তু ভার্ব হতে পারে, তা কিন্তু অন্য কোনো পার্টস অফ স্পিচ হিসাবে ব্যবহৃত হতে পারে। এটা নির্ভর করবে বাক্যে ব্যবহারের ওপর, অর্থাৎ বাক্যে একটা ওয়ার্ড কী অবস্থায় আছে তার ওপর। তো সেই বিষয়টাই আজকে আলোচনা করার চেষ্টা করছি এখানে। আশা করি সাথেই পাবো, বিশেষ করে কমলমতি ক্যাডেট কলেজ ভর্তিচ্ছু শিক্ষার্থী। একটি উদাহরণ দিচ্ছি, হুরা উই আর ভেরি হ্যাপি দ্যাট আওয়ার টিম হ্যাজ ওয়ান দ্য ম্যাচ উইথ অনার। বাহবা, আমরা খুব খুশি যে আমাদের দল অতি সম্মানের সাথে খেলায় জিতিয়েছে। এটি একটি উদাহরণ দেওয়ার চেষ্টা করা হয়েছে যে এই বাক্যে আমরা বিশ্লেষণ করে দেখাবো যে কোনটি কোন পার্টস অফ স্পিচ, কেনই বা। প্রথমত 8টি পার্টস অফ স্পিচের প্রথমটি হলো নাউন। নাউন কোনো কিছুর নাম বোঝায়, নাম। তো বিষয় হলো যে নাউন কখন নাউন হবে, যদিও আমরা চোখে যা দেখি তাই আমরা নাউন মনে করি, কিন্তু পার্টস অফ স্পিচ বাক্যে যে নাউন থাকবে এটি নির্ভর করবে যে আসলে এই নাউনটা তখনই যদি এটা সাবজেক্ট হিসেবে থাকে নাম, অবজেক্ট হিসেবে তা ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট, প্রিপোজিশনের অবজেক্ট, কমপ্লিমেন্ট কিংবা অ্যাপোজিটিভ হিসেবে যদি কোনো ওয়ার্ড থাকে তাহলে সেটি হলো নাউন। অর্থাৎ 5ভাবে আমরা মোটামুটিভাবে দেখতে পারি, যেমন সাবজেক্ট, ভার্বের সাবজেক্ট, অবজেক্ট, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট, প্রিপোজিশনের অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভটা হলো অতিরিক্ত তথ্য দেবে, মূল পরিচয় জানিয়ে দেবে। ওকে, যেমন এই বাক্যে আমরা পাচ্ছি টিম। টিমটা হলো হ্যাজ ওয়ান এর সাবজেক্ট এবং এটি একটি নাম। ম্যাচ, এটি হলো ওয়ান ভার্বের অবজেক্ট, আর অনার হলো এটি প্রিপোজিশনের অবজেক্ট। ওকে, এই জন্য এখানে এই বাক্যে আমরা 3টি নাউন পাচ্ছি। এরপরে যদি আসি যে প্রোনাউন। প্রোনাউন হলো নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়, তবে প্রোনাউনও নাউনের মতোই বাক্যে অবস্থান করে বা বসে, যেমন সাবজেক্ট, ভার্বের অবজেক্ট, প্রিপোজিশনের অবজেক্ট এবং কমপ্লিমেন্ট। তো সাধারণত প্রোনাউন আমরা দেখি না যে এটি অ্যাপোজিটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। তো এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি যে উই,
আমরা এখানে এই আর ভার্বের এটি সাবজেক্ট, আর এটি আমরা যারা আছি আমাদের পরিবর্তে ব্যবহার করা হয়েছে, সুতরাং এটি হলো প্রোনাউন। এরপরে অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভ আগে সংজ্ঞাটা জেনে নেই, নাউন প্রোনাউনের মতো, যে এটি নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায়। অর্থাৎ নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেবে, তাদেরকে কোয়ালিফাই করবে, তাদেরকে মডিফাই বা অতিরিক্ত তথ্য প্রদান করবে, অ্যাডজেক্টিভের কাজ। তো এটি সাধারণত আমরা দুভাবে দেখি। একটি হলো অ্যাট্রিবিউটিভ ইউজ, অর্থাৎ নাউনের পূর্বে বসে নাউনকে কোয়ালিফাই করা, সেটি হলো অ্যাট্রিবিউটিভ ইউজ, নাউনের পূর্বে বসে নাউনকে কোয়ালিফাই করা। আর অপরটি হলো প্রেডিকেটিভ ইউজ, অর্থাৎ নাউন বা প্রোনাউনের পরে, অর্থাৎ ভার্বেরও পরে বসে হয়তো সাবজেক্টকে কোয়ালিফাই করলো, বা নাউন প্রোনাউনের পরে বসে নাউন প্রোনাউনকে কোয়ালিফাই করলো, তো সেটি কিন্তু অ্যাডজেক্টিভ। এই দুইভাবে বসে। যেমন হি ইজ আ গুড স্টুডেন্ট, তো গুডটা স্টুডেন্টকে কোয়ালিফাই করছে নাউনের আগে বসে, সুতরাং এটি অ্যাট্রিবিউটিভ ইউজ। আমি যদি বলি হি ইজ গুড, তখন এই গুডটা পরে বসে হিকে কোয়ালিফাই করছে। আবার যদি বলি আই ফাউন্ড দ্য রুম ভ্যাকান্ট, আমি কক্ষটাকে ফাঁকা দেখলাম, বা আই ফাউন্ড দ্য বক্স এমটি, এই এমটি এটি এই নাউনকে, আগের যে নাউন রয়েছে সেটিকে কোয়ালিফাই করছে, সুতরাং এটি হলো অ্যাডজেক্টিভ। এরপরে আমরা আসি ভার্ব। ভার্ব দ্বারা কোনো কাজ করা বোঝাবে, তবে ভার্ব মূলত আমাদের যে ফাইনাইট টেন্স রিলেটেড ভার্ব এবং নন ফাইনাইট টেন্স বিহীন যে ভার্বটা, এটি দিয়েই আমাদের ভার্ব আইডেন্টিফাই করতে হবে। অর্থাৎ যে ভার্ব দ্বারা টেন্স হবে, ফাইনাইট ভার্ব, সেটি হলো আসলে মূলত ভার্ব। আর এই ভার্বটা যে কোনো সেন্টেন্সে সাবজেক্টকে অনুসরণ করবে, আর ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট না থাকলে আসলে প্রথমেই থাকে। আর এটি সাবজেক্ট অনুসরণ করে বসে, বা সাবজেক্ট থাকলে সাবজেক্টের পরে বসে, সাবজেক্ট না থাকলে ইম্পারেটিভ বাক্যে তার পরেরটা। এটি হলো আসলে ফাইনাইট ভার্ব। তো এখানে আমরা ফাইনাইট ভার্ব পাচ্ছি হলো, অর্থাৎ ভার্ব হিসেবে যা পাচ্ছি তা হলো আর, হ্যাজ এবং ওয়ান। আর, হ্যাজ এবং ওয়ান, এটি আবার প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, অনেক কিছুই হতে পারে। তো এর আগে যে অ্যাডজেক্টিভ আলোচনা করলাম, আমরা এই বাক্যে যে উদাহরণ দেওয়া রয়েছে তাতে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে পাচ্ছি হলো হ্যাপি এবং আর। এরপরে আমরা আসি অ্যাডভার্ব। অ্যাডভার্ব কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে বিশেষিত করে। অ্যাডজেক্টিভ যেমন নাউন বা প্রোনাউনকে বিশেষিত করে, অ্যাডভার্বের কাজ হলো অ্যাডজেক্টিভ, ভার্ব বা অন্য কোনো অ্যাডভার্বকে বিশেষিত করা। তো কোনো বাক্যের অর্থ যদি মনে হয় যে পরিপূর্ণতা পেয়েছে কোনো একটি ওয়ার্ড ছাড়া, তাহলে সেটি আসলে অ্যাডভার্ব হয়। না লাগলে যদি ব্যবহার করতে হয় তারপরে সেটি অ্যাডভার্ব। এটা সাধারণ একটা কথা এবং বিশেষভাবে আমরা এটি মনেও রাখতে পারি। যেমন অ্যাডভার্বটা সাবজেক্টের আগে বসে, সাবজেক্ট ভার্বের মাঝে বসে, ভার্বের শেষে, ইনট্রানজিটিভ ভার্বের শেষে বসে, ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের পরে বসে, বাক্যের শেষে বসে। আবার অ্যাডজেক্টিভ ভার্ব এবং অ্যাডভার্বকে যেহেতু মডিফাই করে, সুতরাং এর আগে পরে বসে। তো আমরা এই বাক্যে পাচ্ছি হলো ভেরি। হ্যাপি হলো অ্যাডভার্ব, হ্যাপি হলো অ্যাডজেক্টিভ, কারণ এটি উইকে কোয়ালিফাই করছে, সুতরাং ভেরি কোয়ালিফাই করছে হলো হ্যাপিকে। কেমন খুশি? খুব। এরপরে আমরা আসি প্রিপোজিশন। প্রিপোজিশন হলো এমনই একটি ওয়ার্ড যা কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্য কোনো ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে। তো বলে রাখি যে আসলে প্রিপোজিশন হতে চাইলে এরপরে যে ছোটোখাটো যে ওয়ার্ডগুলো আমরা পাই, যেমন এই বাক্যে আমরা উইথ পাচ্ছি, এরপরে অবশ্যই নাউন বা প্রোনাউন থাকবে। তো অনেক সময় আমরা নাউন বা প্রোনাউন আমরা শেষে নাও পাইতে পারি। তো সেই নাউন বা প্রোনাউন বা এটি কিন্তু প্রথম দিকেও যদি থাকে, যেমনটি যে প্রিপোজিশন যে নাউন বা প্রোনাউনের আগে থাকার কথা, তাহলেও কিন্তু প্রিপোজিশন। তাছাড়া এমন কোনো ঘটনা, অর্থাৎ নাউন প্রোনাউনের কোনো অবস্থান যদি না থাকে, তাহলে সাধারণত প্রিপোজিশনগুলো অ্যাডভার্বের কাজ করে। ওকে, তো এখন এখানে আমি উদাহরণ দিচ্ছি প্রিপোজিশন হিসেবে, যদিও এখানে উইথ দেখানো হয়েছে যে উই রাইট উইথ এ পেন, আমরা কলম দিয়ে লিখি উইথ এ পেন, পেন উইথ হল প্রিপোজিশন। আবার আই হ্যাভ নো পেন টু রাইট উইথ, আমার লেখার কোনো কলম নাই, তারপর উইথ কিন্তু প্রিপোজিশন, কেননা এখানে যে পেনটা কিন্তু আগে বসানো হয়েছে। উই সিট অন দ্য চেয়ার,
চেয়ারে বসি, অন চেয়ার, অন কিন্তু প্রিপোজিশন। আবার গিভ হিম এ চেয়ার টু সিট অন, তখন কিন্তু অনটা আবার প্রিপোজিশন। ওকে, কারণ চেয়ারটা আগে রয়েছে। এরকম আমাদের খেয়াল করতে হবে। যেমন আমরা যদি স্ট্যান্ড আপ, সিট ডাউন বলি, ওই আপ বা ডাউন অনেক সময় প্রিপোজিশন হয় যদি নাউন প্রোনাউন থাকে, কিন্তু এখানে আগে পরে কোথাও নাই, সুতরাং এটি কিন্তু এখানে ডাউন এবং আপ হলো অ্যাডভার্ব। তো প্র্যাকটিস করতে হবে আরও। কনজাংশন হলো দুই বা ততোধিক ওয়ার্ড, ফ্রেজ বা ক্লোজকে যুক্ত করবে। তো যুক্ত করার জন্য তাদের মাঝে বসবে, অথবা ক্লোজকে যুক্ত করার সময় আবার দুটি ক্লোজের শুরুতে বসতে পারে, যে রহিম অ্যান্ড করিম, অ্যান্ডটা। ওকে, আবার যদি বলি হি ফিনিশড হিজ ওয়ার্ক অ্যান্ড ওয়েন্ট টু স্কুল, অ্যান্ড কিন্তু দুটো ক্লোজকে যুক্ত করলো। আবার ক্লোজের শুরুতে যদি বলি ইফ ইউ কাম আই শ্যাল গো, তাহলে ইফটা দুটি ক্লোজকে কিন্তু যুক্ত করলো। সুতরাং কনজাংশনের কাজটা হলো যুক্ত করা। তো কিছু কিছু কনজাংশন আমরা যা জানি, যদি একটি যোগের কাজ না করে, কোনো সেন্টেন্সের শুরুতে যদি থাকে, তখন কিন্তু সেটা আবার কনজাংশনের হিসাবে বসে না, সেটি ওই যে অ্যাডভার্বের হিসাবে ব্যবহৃত হয়। আর ইন্টারজেকশনটা হলো, আর এখানে কনজাংশন আমরা দ্যাট পাচ্ছি, কারণ উই আর ভেরি হ্যাপি, এটা একটি ক্লোজ, আর আওয়ার টিম হ্যাজ ওয়ান দ্য ম্যাচ উইথ অনার আরেকটি ক্লোজ, এই দুটোকে যোগ করেছে দ্যাট। ওকে, আর ইন্টারজেকশন আসলে অন্য যে কোনো পার্টস অফ স্পিচ যে 7টি রয়েছে সেগুলো থেকে বিচ্ছিন্ন, কারণ এটির সঙ্গে দেওয়ার জন্য আসলে ওইভাবে অন্য কোনো পার্টস অফ স্পিচের প্রয়োজন পড়ে না। তো ইন্টারজেকশন হলো যে মনের আবেগ প্রকাশ করে, অর্থাৎ হাসি, কান্না, দুঃখ, বেদনা ইত্যাদি। তো এই বাক্যে আমরা পাচ্ছি হুরা, হুরা, ব্রেভো, ফাই, এটা কিন্তু ইন্টারজেকশন। তো সাধারণত কোনো বাক্যে থাকলে এই ইন্টারজেকশনের পরে আমরা এক্সক্লামেশন চিহ্ন দেখতে পারি এবং দেখতে পাই। তো বিষয় হলো যে অনেক সময় কিন্তু এটি দেখা যায় না। যেমন ওয়েল সি ইউ টুমরো, ঠিক আছে, ওয়েল সি ইউ টুমরো, ঠিক আছে, আগামীকাল দেখা হবে। এই যে ওয়েল কিন্তু এখানে ইন্টারজেকশনের কাজ করছে। ওকে, আমাদের এই মূলত আসলে সংজ্ঞার চেয়ে আমাদের খেয়াল করতে হবে যে একটা পার্টস অফ স্পিচ বাক্যে কোথায় বসে, তার অবস্থানটা কী, সেটি দিয়েই কিন্তু পার্টস অফ স্পিচগুলো চিহ্নিত এবং নির্ণীত হয়। এছাড়া সংজ্ঞাটা আমরা জানবো, কিন্তু সংজ্ঞা দিয়ে কিন্তু কাজ হবে না। যেমন আমরা হি ইজ এ স্টুডেন্ট, স্টুডেন্টের নাউন, হি রিডস ইন এ কলেজ, কলেজটাও নাউন। এখন যদি বলি হি ইজ এ কলেজ স্টুডেন্ট, তাহলে এই কলেজ স্টুডেন্টের আগে বসে এই কলেজ কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করলো। অর্থাৎ একটা নাউন যদি আরেকটা নাউনের আগেও বসে, তো যে নাউনের আগে যে নাউনটা বসলো, পূর্বে থাকা নাউনটা কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করে। ওকে, লেটস প্র্যাকটিস উইথ অ্যাটেনশন। আমরা একটু মনোযোগ দিয়ে কিছু প্র্যাকটিস করি, যদিও এখানে সীমিত পরিসরে দেখানো হয়েছে। তো এই আলোচনা আমাদের অনেক কাজে দেবে যদি আমরা এই যে এর আগে দেখানো যে বিভিন্ন পার্টস অফ স্পিচের অবস্থানটা যদি আমরা জানি, তাহলে পার্টস অফ স্পিচ সহজেই আইডেন্টিফাই করতে পারবো এবং পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবো। যেমন আমি এখানে কমন যে বিষয়গুলো, অর্থাৎ বিভিন্ন সেন্টেন্সের সাথে কমন যে ওয়ার্ডগুলো, আমি সেটি দেখানোর চেষ্টা করছি। তারপরেও সম্ভব হলে সবগুলো ওয়ার্ডই আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি। যেমন বাট মি নো বার্ডস, এটি যদি একটি সেন্টেন্স হয়, তার মানে এই সেন্টেন্সে অবশ্যই একটি ভার্ব রয়েছে এবং ফাইনাইট ভার্ব রয়েছে। তাহলে বার্ড তো কখনো ভার্ব হিসেবে দেখি না। তো এটি যেহেতু একটি বাক্য এবং ইম্পারেটিভ বাক্যের সাবজেক্ট নাই, সুতরাং এটি ইম্পারেটিভ বাক্য এবং বার্ডটাই কিন্তু ভার্ব। বাট মানে হলো কিন্তু, কিন্তু করো না, মানে আমার কাছে অত কিন্তু কিন্তু করো না। বাট মি নো বার্ডস। ওকে, তাহলে প্রথম বাট হলো ভার্ব, পরের যে নো বার্ডস রয়েছে এই বার্ডটা হলো নাউন, কারণ এটি অবজেক্ট, বাট ভার্বের অবজেক্ট হলো বার্ডস। আর নোটা কি, নোটা এই যে বাটের আগে বসে কোয়ালিফাই করছে, তো এই নো কিন্তু এখানে নাউন, সরি অ্যাডজেক্টিভ, আর মি হলো প্রোনাউন। হি ইজ পোর বাট অনেস্ট, এই সেন্টেন্সে বাট কিন্তু কনজাংশন, কারণ এটি যদি দুটি ওয়ার্ড ধরি বা দুটি ক্লোজ ধরি, যে হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, এই দুটোকে যোগ করেছে। ওকে, দুটি অংশকে যুক্ত করেছে বাট, সুতরাং কনজাংশন। আর হি হলো প্রোনাউন, ইজ হলো ভার্ব, পোর এবং অনেস্ট হলো অ্যাডজেক্টিভ। ইউ আর অনেস্ট ফুল স্টপ বাট হি ইজ ডিসঅনেস্ট, এখানে দুটো বাক্য রয়েছে। তো পরের বাক্যে যে শুরুতে বাট রয়েছে, এটি কোনো যোগের বিষয় না, এটি বাক্যের শুরুতে, এটি কিন্তু অ্যাডভার্ব। ওকে, তাহলে আমরা দেখি ইউ এবং হি হলো প্রোনাউন, আর এবং ইজ হলো ভার্ব, অনেস্ট এবং ডিসঅনেস্ট অ্যাডজেক্টিভ, বাট হলো অ্যাডভার্ব। উই রাইট উইথ এ পেন, আমরা কলম দিয়ে লিখি, পেন হলো নাউন,
উই প্রোনাউন রাইট ভার্ব উইথ প্রিপোজিশন এ অ্যাজেক্টিভ। সাধারণত এ অ্যান্ড দি যখন আমরা নাউনের আগে দেখব এগুলো হলো অ্যাজেক্টিভ, আর্টিকেলগুলো অ্যাজেক্টিভ। এটা সহজেই মনে রাখবো, নাউনের আগে এ অ্যান্ড দি যে থাকে এটি কিন্তু অবশ্যই অ্যাজেক্টিভ। ওকে, পেন হলো নাউন। কিপ দ্য পেন ইন দ্য পেন বক্স, পরের বাক্যে পেন, প্রথম পেনটা হলো নাউন কারণ এটি কিপ ভার্বের অবজেক্ট, আর পরের পেন বক্সের পেনটা কিন্তু অ্যাজেক্টিভ কারণ এখানে বক্সের আগে বসে কোয়ালিফাই করছে। কিপ হলো ভার্ব, আর্টিকেল দি অ্যাজেক্টিভ, এখানে ইন হলো প্রিপোজিশন, দা হলো অ্যাজেক্টিভ, পেন হলো অ্যাজেক্টিভ, বক্স হলো নাউন। পেন থ্রু দ্য লাইন, অর্থাৎ সেন্টেন্সটি কেটে দাও, মানে লাইনটি কেটে দাও। এখানে পেন হলো ভার্ব কারণ এই বাক্যে কিন্তু সাবজেক্ট নাই, সুতরাং পেনই এখানে ওই যে বাটের মতো কাজ করছে। পেন হলো ভার্ব থ্রু প্রিপোজিশন দি, এই দাটা হলো অ্যাডজেক্টিভ আর লাইন হলো নাউন। তো দা কিন্তু যদি কোনো অ্যাডভার্বের আগে থাকে তখন কিন্তু সেটি অ্যাডভার্বের কাজ করে। দ্য সুনার দ্য বেটার, ওকে, দ্য মোর দ্য মেরিয়ার, এই যে দুটো উদাহরণ দিলাম এখানে দা কিন্তু অ্যাডভার্ব, ওকে, কারণ এখানে নাউন, পরের ওয়ার্ড নাউন নয়। উই ড্রিঙ্ক ওয়াটার, এই ওয়াটার কিন্তু নাউন, উই হলো প্রোনাউন, ড্রিঙ্ক হলো ভার্ব, ওয়াটার হলো নাউন। হি ইউজেস ওয়াটার কালার ইন পেইন্টিং, অর্থাৎ চিত্রে সে বা তিনি কী করেন, জল কালার ব্যবহার করেন, জল রং ব্যবহার করেন বা করে। হি হলো সাবজেক্ট, ইউজেস ভার্ব, ওয়াটার কালারের ওয়াটার হলো অ্যাডজেক্টিভ কারণ কালারকে কোয়ালিফাই করছে, আর কালার হলো নাউন। ইন হলো প্রিপোজিশন, পেইন্টিং নাউন। ওয়াটার দ্য প্ল্যান্ট, গাছে পানি দাও, তো এখানে ওয়াটার হলো ভার্ব, দা হলো অ্যাডজেক্টিভ, প্ল্যান্ট হলো নাউন। দিস ইজ মাই পেন, তো এখানে দিসটা হলো প্রোনাউন কারণ ইজ ভার্বের সাবজেক্ট, ইজ হলো ভার্ব। মাই পেনের এটা হলো পজিটিভ অ্যাডজেক্টিভ কারণ পেনের আগে বসে কোয়ালিফাই করছে, ওকে, আর পেন হলো নাউন। আর দিস পেন ইজ মাইন, এই কলমটি আমার, এখানে দিসটা হলো অ্যাডজেক্টিভ কারণ এটি পেনের আগে বসছে কারণ এই বাক্যে সাবজেক্ট হলো পেন, ইজ ভার্বের সাবজেক্ট হলো পেন, আর দিস পেনের আগে বসে কোয়ালিফাই করছে। তো প্রথম বাক্যে মাই পেনের মাই, দ্বিতীয় বাক্যের দিস পেনের দিস, এটা হলো অ্যাডজেক্টিভ। ইজ হলো ভার্ব আর মাইন হলো এখানে প্রোনাউন, মাইন মানে আমার, ওকে। তো এই যে পজিটিভ যেগুলো জানি আমরা, আসলে এগুলো যখন কোনো নাউনের আগে থাকবে তখন সেগুলো অ্যাডজেক্টিভ, এটা মাথায় রাখবো। আবার এই যে ডেমনস্ট্রেটিভ যেগুলো আছে, দিস দ্যাট দিস, যখন কোনো নাউনের আগে থাকবে তখন অ্যাডজেক্টিভ, না থাকলে প্রোনাউন। ডাব্লিউ ইজ হোয়াট হু হুইচ, এগুলো যখন নাউনের আগে থাকবে তখন অ্যাডজেক্টিভ, না থাকলে প্রোনাউন, ওকে। ইজ এভরি, ইদার নাইদার, যদি কোনো নাউনের আগে থাকে অ্যাডজেক্টিভ, না থাকলে প্রোনাউন। এরপরে আমরা আসি কাম ইন দ্য রুমের, ইন হলো প্রিপোজিশন কারণ এরপরে নাউন রয়েছে, রুম, দা হলো অ্যাডজেক্টিভ, কাম হলো ভার্ব। আর কাম ইনের ইন যে কোন নাউনের আগে থাকার কথা সেই নাউন আগে পরে কোথাও নাই কিন্তু, সুতরাং এটি হলো অ্যাডভার্ব, কাম ইন, আর কাম হলো ভার্ব। আসল কথা হলো যে আমাদের আসলে বাক্যে অবস্থান দেখে পার্টস অফ স্পিচগুলো আইডেন্টিফাই করতে হবে। তো তার আগে যে আগের যে ভার্বের বিভিন্ন পার্টস অফ স্পিচের যে অবস্থান দেখানো হলো এটি আমরা অবশ্যই ভালো করে মনে রাখব। তো যাদের পার্টস অফ স্পিচ নিয়ে খুব সমস্যা, আশা করি আজকের এই এক ভিডিওতেই পার্টস অফ স্পিচের সকল সমস্যার সমাধান হবে। তো প্রয়োজনে আমি এই পার্টস অফ স্পিচ নিয়ে আরও আলোচনা করতে পারি, এই জন্য যদি কারো প্রয়োজন মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবো। থ্যাংক ইউ, উইশ ইউ অল দ্য বেস্ট।